রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অস্ত্রসহ বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে ডিএমপির মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়। র্যাব জানায়, গত বুধবার বিকেলে সোহাগ নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে হত্যা করে। পৈশাচিকতা এবং নির্মমতার সব সীমা যেন ছাড়িয়ে গেছে। পুরান ঢাকায় বুধবার নৃশংসভাবে খুন হন ব্যবসায়ী সোহাগ। এই ঘটনায় গ্রেফতার হয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেন। জড়িত যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের 4 কর্মীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। হায়রে বর্বরতা! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পাথর মেরে শেষ করে দিল যুবদল নেতা। বিএনপির পতন কি অনিবার্য? এই ঘটনা কোনো সুস্থ মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। কিভাবে সম্ভব একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে এভাবে পাথর মেরে শেষ করে দেয়াটা? মানুষের পক্ষে এমন নৃশংসতা সম্ভব না হলেও এমন কাণ্ড ঘটিয়েছে এক বিএনপি নেতা। পুরান ঢাকায় ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনায় 2 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। রাজধানীর পুরান ঢাকায় সোহাগ নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় পৃথক 2 মামলায় 2 জনকে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে মারছে। আমার বাবার কোনো দোষ ছিল? আমার বাবার এই ব্যবসার জন্য মারা ফেলাইছে। আমার বাবার দোকানটা দেয় না জন্য আমার বাবার থেকে চাঁদা চাইছে। চাঁদা না দিবার কারণে হত্যা করা হয়েছে ব্যবসায়ী সোহাগকে। ঢাকা মিরপুর মেডিকেলের সামনে পাথর দিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে মারা হয়েছে ব্যবসায়ী সোহাগকে। যারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে প্রত্যেককে ধরে আইনের আওতায় আনা হয়েছে এবং সোহাগের পরিবার চেয়েছেন যারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে প্রত্যেককে আইনের আওতায় আনা হোক, ফাঁসিতে ঝুলানো হোক। তো দর্শক, এতক্ষণ দেখছেন শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত। তার আগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন। তো দর্শক, চলেন পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখি। তার আগে সোহাগের পরিবারের কি অবস্থা সেটা দেখব, তারপরে দেখব এই হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত আছে তাদেরকে কি শাস্তি দেওয়া হচ্ছে। তো দর্শক, চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে যাই। আমার বাবাটা আমার সাথে হাসি মুখে বিদায় দিয়ে বলছে কি তাড়াতাড়ি বাসায় আসবে, এটা বলে বের হয়েছে আর আসতে পারেনি। কিভাবে পাথর দিয়ে রাস্তার ভিতরে কিভাবে মারছে একটা মানুষকে কিভাবে মারে পাথর দিয়ে। আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে মারছে। আমার বাবার কোনো দোষ ছিল? আমার বাবার এই ব্যবসার জন্য মারা ফেলাইছে। আমার বাবার দোকানটা দেয় না জন্য আমার বাবার থেকে চাঁদা চাইছে। আমার বাবা বলছে আমি এত কষ্ট করে এই করছি আমার সন্তানের জন্য, আমি তোদের কেন দিব? সেই জন্য আমার বাবাকে এরকম নির্মমভাবে হত্যা করছে। আমরা তাদের ফাঁসি চাই। এটা হচ্ছে আমার বাবার একটা ব্যবসা, মানে অনেক দিন কিছু এখান তো আমার বাবা অনেক বছর ছোটবেলা থেকে ঢাকা থাকে। এখন ইদানিং 5-6 বছর ধরে আমার বাবা নিজের একটা ব্যবসা অনেক কষ্ট করে গড়ে তুলতে পারছে। এখন ওনারা চাচ্ছে যে এই দোকানটা, এই ব্যবসাটা ওনারা নিয়ে নিবে আর মাসে 2 লাখ টাকা চাঁদা চেয়েছি। আর আমার বাবা বলছে যে আমি এত কষ্ট করে এইসব করছি আমার সন্তানের জন্য, আমি তো ওদের কেন দিব? সেই জন্য ওরা আমার বাবাকে হুমকি দিছে। আমার বাবা ভয় পায় না। হওয়ার কথা ছিল না, সে অনেক ভালো লোক ছিল, মানুষের দয়ালু ছিল, সে অনেক ভালো লোক ছিল। তো সে তাকে যে নির্মমভাবে হত্যা করছে, মানুষের মতো মানুষের এইভাবে মানুষের টর্চারিং করে না। এটা জানোয়ারের চেয়েও টর্চারিং করছে বেশি। যে ওরা এটা জানোয়ার, যারা জানোয়ার তারাও এভাবে করে না। একটা মানুষ যেভাবে ক্যাবে মারে, আমরা যেন বিচার পাই, সূক্ষ্ম বিচার পাই। এই ছেলেটা ওর মা নাই, বাপ নাই, 2 বোন 1 ভাই। আমার এই ভাইটাই ছোট, আমাদের সবার আদরের ভাই। এটা আমার ভাই ব্যবসা করতেছে 5 থেকে 10 বছর ধরে। আমার বাইরে এই ব্যবসাটা নিয়ে অনেক করতেছে, হুমকি দিতেছে, দিতেছে। আমার বাইরে বলতেছে যে 2 লাখ টাকা মাসে চাঁদা দেব আর এই ব্যবসাটা হেরা নিব, হেরার আন্ডারে। আমার ভাই বলছে না, আমার অনেক কষ্ট, অনেক আমার ছেলে মেয়ের জন্য পরিশ্রমের অনেক, আমি এই ব্যবসা তোমাকে দেব না। 2 লাখ টাকা আমি কেন দিতে যাব চাঁদা? আমি অনেক কষ্ট করে আমি টাকা রুজি করি। তারা বলছে না, তোর চাঁদা দিতে হবে। তারপরে আমার ভাইয়ের দিছে না দেখে আমার ভাইয়ের দোকানে তালা লাগায় পরে আমার বাইরে একটা লোকে ডাক দিয়ে আনে।
তালা খুলবার জন্য। তখন আমার ভাইয়ে তালা খোলার পরে আমার ভাইয়েরে এখান থেকে মারতে মারতে মিরপুর 3 নম্বর ঘেটে নেয়, ঘেটে নিয়ে মাইরা তারপরে ছাইরা দেয়। তারপরে আমার ভাইয়ে আসতে পারে না, আমার ভাইয়ে অনেক কষ্ট করে উঠছে, উঠতে আসা তারপরে হেন থেকে হেরা দৌড়াইয়া আবার গেটের ভিতরে নিয়ে আমার ভাইয়েরে পাথর দিয়ে আমার ভাইয়েরে নির্মমভাবে হত্যা করছে। আমার বাইরে সলঙ্গ কইরা বুকের উপরে পাড়া দিয়া যাতাম, বুকের উপরে অনেক অত্যাচার করছে। আমার ভাইয়ের হত্যার বিচার চাই, ফাঁসি চাই। আমার ভাইয়ের যারা এমন নির্মমভাবে হত্যা করছে, আমার ভাইয়ের আমার ছোট ছোট 2টা ভাস্তি বাদে এতেম করছে, তারা আমি হত্যার বিচার চাই, ফাঁসি চাই। বলো পাথর মারিয়ে মারছে মা তারে, ওরে বাবার ছায়া শোক করছে রে। প্রথমে মামলা হচ্ছে যে বুধবার যখন এই ঘটনাটা ঘটে, আমরা সন্ধ্যার পরে এটা শুনতে পাওয়ার পরে আমরা রাত্রে 11:30টার দিকে রওনা দিই। তো 3:30টার মধ্যে আমরা ঢাকায় পৌঁছাই, কোতোয়ালি থানায় পৌঁছাই। পৌঁছানোর পর তখনও মামলা মামলা হয়নি। তো আমার মা যে আমার মামার যে ভিকটিম মানে নিহত যে তার বড় বোন, তিনি বাদী হয়ে একটা মামলা করে। যে মামলাটা যখন লেখানোর পরে ওনারা ঠিকঠাক মতোই লেখার পরে 17, 18, 19 এই 3 নাম্বার আসামি ঠিক ছিল, এবং সেটা আমাকে ওইখানের ওসি মনিরুজ্জামান মনির উনি আমাকে বলে কি তুমি এটা পড়ো। তো আমাকে বলতেছে, একটা কলম দিছে হাতে, বলছে যে তুমি যখন যেখানে মানে গ্যাপ যেটা লাগবে, মানে এখানে তোমার একটা মনে হচ্ছে তথ্য লাগবে, তুমি নিজে থেকে এখানে লিখবে, তারপর আমরা সেটা সংশোধন করব। তো আমি ওটা কি করছি, আমি একটু এখানে চালাকি করছি যে আমি ওই কপিটারে আমার এই ফোনে ক্যাপচার করছি। তো করার পরে আমি এটা পড়ার পরে তো এখানে বলছি, আমি এবার তাকে প্রশ্ন করছি যে ওই যখন আমার মামাকে মারা হয়েছে তখন তো অস্ত্র ছিল প্রত্যেকের হাতে, এবং অস্ত্র দিয়ে আমার মামাকে আঘাত করা হয়েছে, সেটা কেন লিখলেন না আপনারা, এখানে কেন উল্লেখ করলেন না? তো বলছে ঠিক আছে, আমরা আবার এটাকে আবার এটা করবো, মানে সংশোধন করার কথা বলার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে করেন। তো এটা কি করছে, ওনারা আগে ওটা সংশোধন করে রাখছিল, মানে ওনাদের নিজেদের মতো। তো আমার মা যে প্রথম যে কপিটা ছিল ওইটা তার সিগনেচার দিতে হতো, যেহেতু বাদী সে, তো সিগনেচারটা ওইটা না নিয়ে এসে তারা যে নিজেদের মতো যে সাজানো হয়েছে, ওই 3টা আসামি মানে ওই যে 17, 18, 19 নাম্বার যে আসামি, প্রথম যে কপিটা ছিল ওটা ঠিকঠাক ছিল, দ্বিতীয়বার যেটা কপি করা হয়েছে, দ্বিতীয়বার যেটা রেডি করা হয়েছে, ওটা 3টা আসামির নাম কেটে দেওয়া হয়েছে, এবং অন্য যারা এটার সাথে সম্পৃক্তই না তাদের নাম এটা জড়ানো হয়েছে। আর আমার মায়ের ওইখানে আমার মা না বুঝে ওখানে সিগনেচারটা করে, এবং যারা মূল হোতা মানে মূল আসামি যারা এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে একদম সরাসরি, তাদেরকে না দিয়ে যারা জানেই না কিছু তাদেরকে এটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং মামলাটা অনেক হালকা করানোর চেষ্টা হচ্ছে। এই জন্য আমার মা আজকে ঢাকায়, উনি বাদী এবং মামলা নিতে চাচ্ছিল না। পরে আমার মা বাদী, উনি আজকে সকালে ঢাকায় চলে গেছে এই মামলার কারণে, যে অনেক ঝামেলা করতেছে ওনারা, যে আপনার 54 মামলা হয়ে হ্যাঁ 54 নাকি মামলা হয়ে যাবে, তো আসামি ছাড়া পেয়ে যাবে, চালান করে দিবে, আসামি ছাড়া পেয়ে যাবে, এই বিভিন্ন রকমের কথা শুরু করছে। মানে তারা মূলত আমি জানি না কি জন্য বলতেছে। মামলাটা দায়ের করা হয়েছে কখন? এটা হয়েছে আপনার 4টার দিকে, মানে বুধবার ভোর 4টার দিকে। হ্যাঁ, এটা টাইপিং করা হয়েছে, এবং পরের দিন মানে বৃহস্পতিবার দুপুর 11:30টার সময় এই মানে কপিটা আমাকে দেওয়া হয়। আমি ওটা 11:30টার সময় আমার ফোনে এটা ক্যাপচার করার পরে ওটা তারা 1 ঘন্টা টাইম নেয়, মানে ওনারা আমাদের সবাইকে বের করে দিচ্ছে, আমার মাকে একলা রাখছে তাদের রুমে। ওসি সাহেব যে মনিরুজ্জামান মনির, ওনার রুমে আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, মানে ওনাদের বড় লেভেলের একজন ছিল, উনি আমার মাকে একলা রুমে রাখার পরে ওনারা আমার মাকে কি বলছে জানি না, কিন্তু